ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি শোভন আরেফ। বাঙালির চিরদিনের গৌরব, অসম সাহস, বীরত্ব ও আত্মদানের মহিমান্বিত অর্জন, মুক্তিযুদ্ধের বিজয়ের গৌরবোজ্জ্বল মহান বিজয় দিবস আজ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। 1971 সালের এই দিনে দীর্ঘ 9 মাসেরও বেশি সময় রক্তক্ষয়ী মরণপণ যুদ্ধ শেষে বিজয় ছিনিয়ে এনেছিলেন বীর বাঙালিরা। এদিন মুক্তিযোদ্ধাদের বীরত্বের কাছে পরাজয় মেনে 93,000 সৈন্যসহ অস্ত্র সমর্পণ করেন পাকিস্তানি হানাদার বাহিনী। 30 লাখ শহীদের রক্ত, 2.5 লাখ মা বোনের সম্ভ্রম আর বিপুল ক্ষয়ক্ষতির পর প্রতিষ্ঠিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। রক্তক্ষয়ী মহাকাব্যিক এবং সহস্র বছরের শ্রেষ্ঠ অর্জন সেই যুদ্ধের বীরত্ব গাঁথা নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আমাদের সাথে আছেন এককালে সারা জাগানো ফুটবলার, দৌড়বিদ, অ্যাথলেট, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। আপনাকে স্বাগত। আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা আনন্দিত, গর্বিত এবং এই চমৎকার একটা দেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদও জানাই আপনাকে। জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, আসলে আপনাকে কাছে পেয়ে অনেক কিছু শোনার ইচ্ছা থাকে। আপনি একজন, আপনার বর্ণাঢ্য ক্যারিয়ারে আপনি এখন একজন রাজনীতিবিদ হিসেবে পরিচিত। সেই হিসেবেই জনগণ, দেশের মানুষ আপনার কথা প্রতিদিন শুনছেন। তার বাইরেও যুদ্ধের যে বীরত্ব গাঁথা, যে গল্প, যে অসম সাহস আপনারা দেখিয়েছিলেন এবং যে অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনারা গিয়েছিলেন, সেটি নিশ্চয়ই আমাদের জানার আরও বেশি করে প্রয়োজন আজকের এই দিনে। কিভাবে যুদ্ধে জড়িয়ে পড়া হলো? আমরা যতদূর জানি যে আপনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তখন যশোর ক্যান্টনমেন্টে ছিলেন। তো যশোর ক্যান্টনমেন্টে আসলে কিভাবে যুদ্ধের সময়, মানে এটা কি আগে থেকে আভাস ছিল কোনো যে যুদ্ধে জড়িয়ে পড়বেন, এরকম কিছু? আমাকে আমন্ত্রণ জানাবার জন্য ধন্যবাদ। আমি ডিবিসি সকল দর্শক শ্রোতাদেরকে 54তম বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। 71 সালে 30শে মার্চ তারিখে আমি যশোর ক্যান্টনমেন্টে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়ন, ফার্স্ট ইস্ট বেঙ্গলে কর্মরত ছিলাম। আমি 16ই মার্চ তারিখে পশ্চিম পাকিস্তান থেকে ফুটবল খেলে তৎকালীন পূর্ব পাকিস্তানে আসি। 16 তারিখে ঢাকা এয়ারপোর্টে নেমে পরের দিন যশোরে এসে পৌঁছলাম ট্রেনে করে। আসার পরেই আমাকে সীমান্ত এলাকায় পাঠিয়ে দেওয়া হলো। প্রথম একটা ব্যাটালিয়ন মানে 700 সৈনিক, একটা ব্যাটালিয়নে 700 সৈনিক থাকে, বাট আমাদের ছিল 350 তখন যশোরে, বাকি 350 ছুটিতে ছিল, কারণ আমাদের পশ্চিম পাকিস্তানে যাওয়ার কথা ছিল। আচ্ছা, তো 350 জনের এদেরকে শীতকালীন কালেকটিভ ট্রেনিংয়ের জন্য সীমান্ত এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা 18-19 তারিখ থেকেই, আমি 18 তারিখ থেকেই চৌগাছা, জীবননগর, যশোর, কুষ্টিয়ার সীমান্ত অঞ্চলে ব্যাটালিয়নে অন্যদের সাথে ট্রেনিং করছিলাম এবং আমি কোম্পানি কমান্ডার ছিলাম। 29 তারিখে আমাদেরকে যশোর ক্যান্টনমেন্টে বেতার যোগে ডেকে পাঠালেন ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার সর্দার আব্দুর রহিম দুররানি। 29 তারিখ পর্যন্ত আমরা সীমান্ত এলাকায় যুদ্ধ মহড়ায় ট্রেনিং করছি। ইতিমধ্যে যে 25শে মার্চ তারিখে একটা ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে পাকিস্তানিরা, এ সম্পর্কে কিছুই জানতাম না। 26 তারিখে মেজর জিয়াউর রহমান, অষ্টম ইস্ট বেঙ্গলের উপ অধিনায়ক, তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন, সেটাও আমরা জানতাম না। আচ্ছা। এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তখন 5টি ব্যাটালিয়ন 5টি ক্যান্টনমেন্টে কর্মরত ছিল। যশোরে 1 ইস্ট বেঙ্গল, জয়দেবপুরে 2য় ইস্ট বেঙ্গল, সৈয়দপুরে 3য় ইস্ট বেঙ্গল, ব্রাহ্মণবাড়িয়ায় 4র্থ ইস্ট বেঙ্গল এবং চট্টগ্রামে 8ম ইস্ট বেঙ্গল। 29 তারিখ পর্যন্ত এর মধ্যে প্রত্যেকটা ব্যাটালিয়ন ইতিমধ্যে বিদ্রোহ করেছে, সে খবর আমরা জানতাম না। আচ্ছা, মানে যশোর ইস্ট বেঙ্গলটা একটু মানে বিচ্ছিন্ন ছিল সেই সময়, আমরা ট্রেনিং এরিয়াতে ছিলাম, আর অন্যদেরও কারোর সাথে কারো যোগাযোগ ছিল না। প্রত্যেকটি ব্যাটালিয়নই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা সবাই বাঙালি, অফিসারদের মধ্যে 50-50 বাঙালি, পশ্চিম পাকিস্তানি, অনেক সময় বেশি থাকে পশ্চিম পাকিস্তানিরা। তো এই যে অন্যান্য ব্যাটালিয়নেরও নিজের মধ্যে কোনো যোগাযোগ ছিল না সেই যুগে, মোবাইল ছিল না, টেলিফোন যোগাযোগ ভালো না। তো 29শে মার্চ গভীর রাত্রে আমরা ক্যান্টনমেন্টে ফিরে আসি পায়ে হেঁটে। 30 তারিখ সকালে ব্রিগেডিয়ার দুরানি, যশোরে 107 ব্রিগেডের কমান্ডার, তিনি সকালবেলা 8টার সময় এসে আমাদের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রেজাউল জলিলকে বললেন যে এখন থেকে প্রথম ইস্ট বেঙ্গলকে নিরস্ত্র করা হলো, তারা আর অস্ত্র বহন করতে পারবে না। এটি শোনার পর সাথে সাথে সৈনিকেরা বিক্ষুব্ধ হয়, আমাদের সৈনিকেরা, বাঙালি সৈনিক সবাই।
এবং তারা বিদ্রোহ করে অস্ত্রাগার ভেঙে অস্ত্রশস্ত্র, রাইফেল, মেশিন গান ইত্যাদি বের করে নিয়ে আমাদের পাশে একটা পাঞ্জাবি ইঞ্জিনিয়ার কোম্পানি ছিল, আমাদের সৈনিকেরাই আগে তাদের উপর গুলি বর্ষণ করে। আচ্ছা, এটার কারণ হলো চরম উত্তেজনা, সৈনিককে নিরস্ত্র করা একটা চরম অপমান। তারপরে দেশের এই এমনি তো সবার মধ্যেই একটা রুদ্ধশ্বাস উত্তেজনা ছিল রাজনৈতিক কারণে। তো এই কারণে সৈনিকেরা উত্তেজিত ছিল এবং তারা ধরেই নিয়েছে যে এই যে আমাদেরকে নিরস্ত্র করা হয়েছে তাদের উদ্দেশ্য নিশ্চয়ই খারাপ। এটা মনে করে আমাদের সৈনিকেরা বিদ্রোহ করে, আমি সেই বিদ্রোহে নেতৃত্ব দেই। মানে অফিসার কে আপনি একজনই ছিলেন, বাঙালি অফিসার? বাঙালি অফিসার, আমাদের কমান্ডিং অফিসার ছিলেন বাঙালি, যিনি এই বিদ্রোহে যোগ দেন নাই। আচ্ছা। তারপরে ছিল একজন সেকেন্ড লেফটেন্যান্ট, সে আমার সাথে যোগ দেয়। যশোরের মধ্যে ক্যান্টনমেন্টের মধ্যে 8 ঘন্টা ব্যাপী একটি যুদ্ধ হয়। এই যুদ্ধে সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ার হোসেন, ওজরহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র, সে শহীদ হয়, সম্ভবত প্রথম শহীদ মুক্তিযুদ্ধের অফিসার হিসেবে। এবং 8 ঘন্টা যুদ্ধের পর আমাদের যেহেতু পরিকল্পিত বিদ্রোহ না এটি, আমাদের অস্ত্রশস্ত্র পকেটের মধ্যে অ্যামুনিশন, কোনো পূর্ব পরিকল্পনা নাই, আমরা মর্টারও বের করতে পারিনি। তো যখন গোলাগুলি শেষ হয়ে আসলো তখন আমি সবাইকে ডেকে নির্দেশ দিলাম যে আমাদেরকে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে যেতে হবে, চৌগাছায় গিয়ে আমরা একত্রিত হব, আর্মির ভাষায় বলে আরভি। এবং তারা 3 দিক দিয়ে আমাদেরকে ঘিরে রেখেছে। কয়েকটি আক্রমণ আমাদের উপরে তারা চালিয়েছে, কিন্তু প্রত্যেকটা আক্রমণ আমরা ব্যর্থ করেছি। তাদের অনেক হতাহত হয়েছে, আমাদেরও অল্প হতাহত হয়েছে। আগেই ট্রেঞ্চ খোঁড়া ছিল সেখানে। এবং এই বের হয়ে আসার সময়, সে সময় সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ার শহীদ হয়, তার কোমরে মেশিন গানের বার্স্ট লাগে। বের হয়ে এসে কাছে একটা গ্রাম ছিল খিতিবদিয়া, এই গ্রামে ঢুকে দেখলাম এক অভূতপূর্ব দৃশ্য। সেখানে হাজার হাজার ছাত্র, যুবক, গ্রামবাসী দা, খন্তা, কুড়াল ইত্যাদি নিয়ে দাঁড়িয়ে আছে। তারা বলে আল্লাহু আকবার, জয় বাংলা, এবং আমাদেরকে জড়িয়ে ধরছে, ডাব পেড়ে খাওয়াচ্ছে, ঘর থেকে চিরা মুড়ি এনে দিচ্ছে, অভিনন্দন জানাচ্ছে বিদ্রোহ করার জন্য। তাদের কাছে শুনলাম যে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গিয়েছে, ইস্টবেঙ্গল রেজিমেন্টের অন্য 4টি ব্যাটালিয়ন বিদ্রোহ করেছে, মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন। এবং আমি খুব রিলিভড হয়ে গেলাম। আমি এতক্ষণ ধারণা ছিল যে আমি বোধহয় একমাত্র বিদ্রোহী। এবং ওই মুহূর্তে জনগণের মুড দেখে ওই মুহূর্তেই আমার ধারণা হয়েছে যে এ তো সেই মুক্তিযুদ্ধ যেটি আলজেরিয়ায় হয়েছে, কিউবাতে হয়েছে, ভিয়েতনামে হয়েছে। আমরা একটি মুক্তিযুদ্ধে প্রবেশ করতে যাচ্ছি এবং এই যুদ্ধে আমাদের বিজয় সুনিশ্চিত। আমরা ইতিহাসে যতখানি দেখি, মানে মেহেরপুরে যে অস্থায়ী সরকার শপথ নিলেন, সেখানেও কি আপনি ছিলেন তখন, যেহেতু যশোর অঞ্চলেই আপনি? আমি এই যশোরে 30 মার্চ তারিখে বিদ্রোহ করার পর 2 মাস আমি প্রথমে চৌগাছা এবং বেনাপোল এলাকাতে, কাগজপুর একটি জায়গায় প্রথম রক্ষণব্যূহ স্থাপন করি। তারপর বেনাপোল থেকে 2 মাইল পূব দিকে আমরা ওখানে ডিফেন্সে ছিলাম। প্রত্যেক দিন আমাদের উপর পাকিস্তানিরা আক্রমণ করত। আমরা ততদিনে এপ্রিল মাসের শেষ দিকে ব্যাটল সিজন হয়ে গিয়েছি। সেখানে 17 এপ্রিল তারিখে আমি ভারতের ভিতর দিয়ে, আমি এবং বিএসএফের একজন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেঘ সিং, আমরা চুয়াডাঙ্গার যুদ্ধ পরিস্থিতি দেখতে যাই। তো ওখানে গিয়ে দেখলাম যে চুয়াডাঙ্গার পতন হয়েছে, মেহেরপুরে আশ্রয় নিয়েছে মেজর ওসমান, 8 নম্বর সেক্টর কমান্ডার। সেখানে জানতে পারলাম যে একটু পরেই বৈদ্যনাথতলা পেরুর একটি গ্রাম, সেখানে বাংলাদেশের সরকার, স্বাধীন বাংলাদেশের সরকার শপথ গ্রহণ করবে। তো আমি সেখানে গেলাম। আমরা 4 জন আর্মি অফিসার ছিলাম সেখানে, মেজর ওসমান, আমি, ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান পরবর্তীকালে সেনাপ্রধান, এবং ক্যাপ্টেন এটি সালাউদ্দিন। আমরা 4 জন সেখানে বসলাম। সেখানেই দেখা হলো প্রধান সেনাপতি কর্নেল ওসমানীর সাথে, যিনি একসময় আমার ইউনিটেরই কমান্ডিং অফিসার ছিলেন 50-এর দশকে। সেখানে আমাদের চোখের সামনে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী, তিনি চমৎকার একটা বক্তৃতা দিলেন ইংরেজি এবং বাংলা উভয় ভাষায়। এবং অনেক পুরনো এমপিএ, এমএনএ, আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে বন্ধুবান্ধব সবার সাথে সেখানে দেখা হলো। তো সেখানে ওখানে ওর থেকে কাছেই পলাশীর আমবাগান, আম্রকানন। তো অনেক বছর আগে পলাশী আম্রকাননে যে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, দীর্ঘদিন পর 1971 সালে আবার স্বাধীনতার সূর্য সেখানে উদিত হয়েছে। এই দৃশ্য দেখতে পেয়ে, সেই একই আমবাগানে সেই দৃশ্য দেখতে পেয়ে অভিভূত হয়ে পড়েছিলাম। আপনাকে কাছে পেয়ে যেটি ভালো হলো, অনেক কথাই হয়তো শুনবো, এই 2024-এর বিজয় দিবসটিকে কিভাবে দেখছেন সেটিও শুনবো। তার আগে আমরা একটু স্মৃতিটাই জানতে চাই, কারণ এই প্রজন্ম আসলে
ভীষণভাবে সেই সময় নির্মোহ স্মৃতি যারা সেই সময় ছিলেন তাদের মুখ থেকে শোনাটা তাদের জন্য হয়তো জরুরি। আমরা যেটি দেখি যে বেশ কয়েকটি সম্মুখ সমরে আপনি অংশগ্রহণ করেছিলেন, বিশেষ করে জামালপুরের কামালপুর আমরা দেখতে পাই যে বেলুচ রেজিমেন্টের সাথে বোধহয় একটা আপনাদের খুব ভীষণ রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সেই সময়ের অভিজ্ঞতা যদি একটু আমাদেরকে জানান, মানে ওই যুদ্ধটা বিশেষত্বটা কি? প্রথমে যখন আমি বেনাপোল এলাকায় যুদ্ধরত ছিলাম সে সময় আমাদের প্রধান সেনাপতি কর্নেল ওসমানী আমাকে বললেন যে আমার সাথে ছিল 200 সৈনিক ইস্ট বেঙ্গল রেজিমেন্টের। আমাকে বলা হলো আরও 500 সৈনিক রিক্রুট করে প্রথম ইস্ট বেঙ্গলকে একটি পূর্ণাঙ্গ ব্যাটালিয়নে রূপান্তরিত করার জন্যে। আমি ওই এলাকার থেকে অনেকগুলো ইউথ ক্যাম্প ছিল, সেখানে ঘর বাড়ি থেকে পালিয়ে অনেক যুবকেরা সেখানে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার জন্য এসেছিল। এদের মধ্যে থেকে আমি 500 সৈনিককে বাছাই করি দুদিনের মধ্যেই। বাছাই করে, এখন এরা তো অস্ত্র ধরেনি, যুদ্ধ সম্পর্কে কিছুই জানে না, এদেরকে ট্রেনিং দেওয়ার জন্যে আমরা বেনাপোল ছেড়ে ভারতের ভেতর দিয়ে মেঘালয়ের তেলঢালা নামে একটি জায়গায় আমরা সেখানে যাই জুন মাসের প্রথম সপ্তাহেই সেখানে গঠিত হয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম, তৃতীয় এবং অষ্টম ব্যাটালিয়ন নিয়ে জেড ফোর্সের কমান্ডার ছিলেন বিখ্যাত মেজর জিয়াউর রহমান, পরবর্তীকালে যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন। এই সৈনিকদেরকে আমরা, এই ছাত্রদেরকে আমরা 6 সপ্তাহের ট্রেনিং দিই। সাধারণত ইনফ্যান্ট্রি সোলজারকে ট্রেনিং দিতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে 1 বছর সময় নেয়। আমরা 6 সপ্তাহের মধ্যে তাদেরকে অস্ত্র চালনায় মোটামুটি কিছুটা তাদেরকে এক্সপার্ট করে তুলি, অস্ত্র চালনা শিখাই এবং ফিল্ড ক্রাফট কিভাবে ভূমি ব্যবহার করতে হয় এ সম্পর্কে তাদেরকে শিখাই। এবং এদেরকে 6 সপ্তাহ ট্রেনিংয়ের পর এরা দুঃসাহসী যোদ্ধায় পরিণত হয় এবং এরা কেমন তারা বিদ্যা হাসিল করেছে বা কতটুকু তাদের দক্ষতা, এটা টেস্ট করার জন্যেই জামালপুরের সর্ব উত্তরে কামালপুর নামে একটা বর্ডার আউটপোস্ট ছিল। এটি ছিল 31 বেলুচ রেজিমেন্টের একটি কোম্পানি সেখানে ছিল। সেখানে বাংকারগুলো ছিল কংক্রিটের, আচ্ছা, খুব হেভি মিডিয়াম আর্টিলারি গোলা ছাড়া সেগুলো ধ্বংস করা যায় না, মর্টারের গোলায় তার কিছুই হয় না। এবং তার সামনে ছিল মাইনফিল্ড, কাঁটাতারের বেড়া, এবং তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্যে কামানের গোলা সবসময় রেডি ছিল। এই ধরনের একটা শক্ত স্ট্রং পয়েন্টে আমরা আক্রমণ চালাই এই যে 6 সপ্তাহের ট্রেনিং নেওয়া ছাত্রদেরকে নিয়ে। আমরা 200 জন আক্রমণ করি, 2টি কোম্পানি। মানে এটা তো অসম সাহসিকতার একটি বিষয়। সেটার হলো এই যে আমরা 200 জন আক্রমণ করলাম, আমরা 100ই হতাহত হলাম আমরা। তার কারণ হলো আমাদের আর্টিলারি সাপোর্ট ছিল না। আচ্ছা, এই ধরনের শক্ত পয়েন্টে আক্রমণ করতে আর্টিলারি বা গোলন্দাজ বাহিনীর সাহায্য একেবারেই প্রয়োজন। আমি 73 সালে গোড়ার দিকে ইংল্যান্ডের স্টাফ কলেজে একটা ট্রেনিং কোর্সের জন্য গিয়েছিলাম। তো আমার যেহেতু কমব্যাট এক্সপিরিয়েন্স আছে, আমাদের ইনস্ট্রাক্টররা জিজ্ঞেস করতো যে আচ্ছা এই সিচুয়েশনে কী করা যায় আক্রমণের সময়। তখন আমি যখন কামালপুর আক্রমণের কথা বলি, এরা পিন ড্রপ সাইলেন্স নিয়ে শুনতো এবং শোনার পরে কমেন্ট করতো যে এই আক্রমণ তোমরা করেছো এটা কোনো নিয়মিত পেশাদার বাহিনীর পক্ষে আক্রমণ করা সম্ভব না। একমাত্র যারা হাসতে হাসতে জীবন দিতে পারে, সুইসাইড স্কোয়াড, তারা পারে কামানের সাহায্য ছাড়া এই ধরনের একটা কংক্রিট বাংকারের উপর আক্রমণ চালাতে। এই আক্রমণে আমরা মাইল ফিল্ড পেরিয়ে গিয়েছি, বহু কামানের গোলা আমাদের উপরে ছিল, 20টির মতো মেশিন গানের গুলি আসছে। এই দৃশ্য বর্ণনা করার ভাষা আমার নেই। যেই কারণে, এবং সাধারণত এই ধরনের যেখানে হতাহত হয়তো অনেকেই তো পালিয়ে যায়, আমরা 200-র মধ্যে 100 সেখানে হতাহত হয়েছি। আমার বন্ধু ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ, ডেল্টা কোম্পানি কমান্ডার, তিনি শহীদ হয়েছেন। আমি নিজেও আহত হয়েছি। 2 কমান্ডারের আমরা 2জনই যুদ্ধক্ষেত্র থেকে আমাদেরকে পিছনে নিয়ে আসা হয়েছে, যার ফলে কিছুটা অংশ দখল করে আমরা চলে এসেছি। এটার মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক হলো, এটা হলো মুক্তিযুদ্ধের মধ্যে একমাত্র এবং সবচাইতে বড় প্রথাগত আক্রমণ, কনভেনশনাল অ্যাটাক যেটা করে। এটার জন্য খুব ব্যাটল সিজন সোলজার দরকার হয় তো, এবং দুঃসাহসী সৈনিকের প্রয়োজন। সেই সাহস, দেশপ্রেম আমাদের ছিল, কিন্তু কারিগরি যে কামানের গোলার সাপোর্ট, জায়গাটা ভালোভাবে রেকি করা, সেই অসুবিধা ছিল আমাদের। এবং মাইনফিল্ড পেরিয়ে আমাদের যেতে হচ্ছে। আমি এবং আমার সিগন্যালার ওয়াইল্ডার সেট কাঁধে নিয়ে আমার পাশাপাশি যাচ্ছে, আমাদের মধ্যে 6 ইঞ্চি দূরত্ব। তার পিঠে এই বেতার সেট, আমার হাতে হ্যান্ডসেট। আমি কথা বলছি অন্যান্য কমান্ডারদের সাথে। হঠাৎ দেখলাম স্যার কোমর থেকে নিচ পর্যন্ত উড়ে গেল, তার মাইনফিল্ডের উপরে তার পা পড়েছে, আমার থেকে 6 ইঞ্চি দূরেই। আমার সাথেই হ্যান্ডসেট, তার পিছনে আমি জাস্ট 6 ইঞ্চি দূরে। হি ওয়াজ ব্লোন অফ। তো এটা হলো ভাগ্য, 6 ইঞ্চি এদিকে থাকলে আমি হয়তো ব্লোন অফ হয়ে যেতাম, একদম মৃত্যুর মুখ থেকে। সেই আক্রমণে বলার কথা হলো যে দেশপ্রেম, সাহস যা দেখিয়েছে কামালপুর আক্রমণে বাঙালি সদ্য ট্রেনিংপ্রাপ্ত সৈনিকেরা, অকল্পনীয়। 71 ছিল এক অদ্ভুত সময়, যেখানে প্রত্যেকটি যুবক
জীবন দেওয়ার জন্য সদা প্রস্তুত। এভাবে যে মেশিন গানে গুলি বৃষ্টি যখন আসে, তার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া, মাইনফিল্ড পেরিয়ে এগিয়ে যাওয়া, শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়া, এর জন্য কতখানি দেশপ্রেম প্রয়োজন আপনি অনুমান করতে পারেন। এখানে যদি কামানের একটা গোলা পড়ে, এই বিল্ডিংটা মুহূর্তের মধ্যে পাউডার হয়ে যাবে। মাঠের মধ্যে পড়লে সেখানে পুকুর সৃষ্টি হয়ে যায়, ভারী গোলা। এগুলো যে লক্ষ্যবস্তু ছিলাম আমরা। কেবলমাত্র দেশের স্বাধীনতার জন্য আমরা এইভাবে এই গুলি বৃষ্টির মধ্যে দিয়ে, কামানের গোলার মধ্যে দিয়ে, মাইনফিল্ড পেরিয়ে শত্রুর উপর আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। আজকে 54 বছর পরে মনে হয় কি দুঃসাহসী একদল যুবকদেরকে আমরা দেখতে পেয়েছি এবং তাদেরকে সাথে নিয়ে যুদ্ধে যেতে পেরেছি। আমাদের জীবন ধন্য। আমরাও আসলে কি বলে ধন্যবাদ জানাবো যে এমন একটি দেশ আপনারা আজকে আমাদেরকে উপহার দিয়েছেন। যে বলছিলেন যে তখন যেভাবে গিয়েছিলেন দেশকে স্বাধীন করার জন্য, যে আত্মত্যাগ, যে সাহস, নিশ্চয়ই একটা স্বপ্নও ছিল একটা স্বাধীন দেশের। দেশ স্বাধীন হবার পরে এসে সেই স্বপ্নকে যদি মিলিয়ে দেখেন, এই 50 বছর 54 বছর বলছি আমরা, সেটির মধ্যে কোনো পার্থক্য পান কিনা সেই বিষয় নিয়ে আরও কথা বলবো। সেই সাথে ফাঁকে ফাঁকে নিশ্চয়ই মুক্তিযুদ্ধের আরও ইতিহাস, বীরত্বের কাহিনী শুনবো। আমরা একটা বিরতির পরে ফিরে আসি। বিরতির পরে ফিরে বাকি বিষয় নিয়ে কথা হবে। বিজয়ের বাংলাদেশ, বাংলাদেশের বিজয়, এই শিরোনামে আজকে আমরা জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে আলোচনা করছি। আমরা বিরতির পরে ফিরব। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে আবারও আমরা ফিরে এলাম মহান বিজয় দিবসে। বিজয়ের বাংলাদেশ, বাংলাদেশের বিজয়, এই শিরোনামে একজন বীর মুক্তিযোদ্ধা আছেন আমাদের সাথে। তার মুখ থেকে সেই সময়ের বিজয়ের গল্প আর এই সময়ের বাংলাদেশের পর্যালোচনা শুনছি। অনেক পরিচয় আপনার, হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। তবু বীর মুক্তিযোদ্ধা হিসেবে আপনাকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করে জানতে চাই, আপনি বলছিলেন যে কামারপুরের যুদ্ধের কথা, কি মানে এটি আসলে অকল্পনীয়, আমাদের জন্য এটি কল্পনা করা কঠিন। আপনাদেরও এতদিন পরে এসে মনে হয় যে কি অভূতপূর্বভাবে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, যে জন্য যুদ্ধ করে এই দেশটি স্বাধীন করলেন। আপনি দীর্ঘদিন এই দেশের সাথেও বিভিন্নভাবে জড়িত, দেশ গড়ার ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় এই স্বাধীনতার কতখানি সাফল্য আপনারা পেয়েছেন কিংবা পাচ্ছেন? 1971-এর যে স্বপ্ন ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম, একটি সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, যেখানে বৈষম্য থাকবে না, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই আমরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। স্বাধীনতার অব্যবহিত 16ই ডিসেম্বর তো আমরা খুবই আনন্দিত, আমাদের জীবনের একটা স্মরণীয় ঘটনা। এই ফাঁকে বলে নেই যে 16ই ডিসেম্বর বাংলাদেশে তখন 18টি জেলা ছিল। একটি মাত্র জেলা মুক্তিবাহিনী একক প্রচেষ্টায় দখল করেছে, সেটি হলো সিলেট জেলা শহর। দখল করেছে প্রথম ইস্ট বেঙ্গল। সেখানে আক্রমণ আমি পরিচালনা করেছিলাম, আমাদের নেতা মেজর জিয়াউর রহমানও, তিনিও আমাদের সাথে ছিলেন। এবং 14ই ডিসেম্বর সারাদিন ব্যাপী যুদ্ধ হয়। এই যুদ্ধে আমার কোম্পানির উপরে প্রথম তাদের আক্রমণ আসে। আমার কোম্পানির 18 জন শহীদ হয়। 2টি মেশিন গান থাকে ইনফ্যান্ট্রি কোম্পানিতে, 2টি মেশিন গান ডিট্যাচমেন্ট ধ্বংস হয়ে যায়। এবং আমরা উপলব্ধি করেছি যে আজই আমাদের জীবনের শেষ দিন। শেষ মুহূর্তে আমি বেতারের মাধ্যমে আমাদের সাথে একজন ভারতীয় মেজর ছিলেন, যার সাথে বেতার সেট ছিল, তাকে আমি অনুরোধ জানাই যে আমাদের সামনে প্রিন্সিপাল, এমসি কলেজে প্রিন্সিপালের বাসা ছিল পাকিস্তানিদের ঘাঁটি, তারাও টিলার উপরে, আমরাও টিলার উপরে। তারা সেখান থেকে নেমে এসে আমাদের উপর আক্রমণ করে, পরবর্তীকালে আমরা আক্রমণ করি। তো আমি তাদেরকে একটা বিমান সর্টি দেওয়ার জন্য অনুরোধ করি। বিকাল 4টার দিকে 2টে মিগ বিমান, ভারতীয় মিগ বিমান এসে এমসি কলেজের প্রিন্সিপালের বাসার বাংকারগুলোকে রকেট মেরে মেরে উড়িয়ে দেয়। তখনই তারা সারেন্ডার করতে রাজি হয়, নাহলে ওদিনই আমাদের ভবলীলা সাঙ্গ হতো। এবং এইভাবে আমরা সিলেট শহর দখল করি। তখনও যুদ্ধ হচ্ছে সিলেট থেকে 8 মাইল দূরে খাদিমনগরে। আমরা চা বাগানের ভিতর দিয়ে জেড ফোর্সের প্রথম ইস্ট বেঙ্গল আমরা সিলেট শহরে প্রবেশ করে সিলেটকে দখল করি। তো এই যে বিজয় তো আমাদেরকে নিশ্চয়ই আলোড়িত করেছেন। এবং যেই স্বপ্ন ধারণ করে আমরা এতজন, আমার ব্যাটালিয়নে 200 জন শহীদ হয়েছে সম্মুখ যুদ্ধে। ওই যে 500 জন ছাত্র, 500 জনের মধ্যে 100 জন সৈনিক, বাকিরা আমাদের আগের সৈনিক। তো এই যে সকলেরই এই স্বপ্ন, এরা ইচ্ছা করলে তো আমরা তো সবাই ছিলাম ভলান্টিয়ার, কেউ ইচ্ছা করলে ওই শরণার্থী ক্যাম্পেও যেতে পারতো, নিজের বাড়িতেও যেতে পারতো, নিরুপদ্রবে জীবন কাটাতে পারতো অন্যদের মতো। কিন্তু তারা এসে অপশন দিয়েছে যুদ্ধ করবে, জীবন দিবে, স্বাধীনতা অর্জন করবে। কিন্তু স্বাধীনতার পরে পরে আমরা যে যার পেশায় ফিরে গেলাম, ক্যান্টনমেন্টে ফিরে গেলাম, আমরা ছাত্ররা চলে গেলাম স্কুল কলেজে,
পেশাজীবীরা যার যার চাকুরিতে চলে গেল। তো আমরা অপেক্ষা করলাম, দেখতে চাইলাম যে আমাদের সেই স্বপ্ন কতটুকু বাস্তবায়ন হলো। দুঃখের বিষয় যে রাজনৈতিক দল স্বাধীনতার অব্যবহিত পরে রাষ্ট্র ক্ষমতা এলো, তাদের মধ্যে এই মুক্তিযুদ্ধের চেতনা মোটেই কাজ করেনি, যার ফলে সাম্যত থাকেই নেই, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। প্রথম থেকেই ডাকসু নির্বাচনে ব্যালট বাক্স হাইজ্যাক হলো, যেটা আগে কখনো হয় নাই বাংলাদেশে। 73-এর নির্বাচনে ক্যান্ডিডেট হাইজ্যাক হলো। আমার নির্বাচনী এলাকায় ক্যান্ডিডেট ডাক্তার আজহারউদ্দিনকে হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়েছে। অনেকগুলা কেন্দ্রে ব্যালট বাক্স জোর করে হেলিকপ্টারে করে নিয়ে এসেছে। অর্থাৎ গণতন্ত্রকে কবর দেওয়া হয়েছে এবং ফাইনালি অফিসিয়ালি কবর দেওয়া হয়েছে 75 সালের জানুয়ারি মাসে বাকশাল গঠনের মাধ্যমে বাংলাদেশকে একদলীয় রাষ্ট্রে পরিণত করা হয়েছে। অর্থাৎ যে কারণে আমরা যুদ্ধ করলাম, বহু মানুষ জীবন দিল, যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা জীবন পণ করে লড়াই করলাম, সেটি বাস্তবায়িত হয় না স্বাধীন বাংলাদেশে। এবং এখন পর্যন্ত আমার মনে হয় যে আমরা এখন অনেক দূরে রয়েছি গণতন্ত্রকে এবং বাংলাদেশ। 54 বছর পরেও কি মানে একই রকম মনে হয়? 54 বছর পরে এখনো মনে হয়, তবে এখন একটা সুযোগ এসেছে। আচ্ছা, এই সুযোগ নিয়ে বলবো, কিন্তু যদি এভাবে জিজ্ঞেস করি, আপনারও তো সুযোগ হয়েছিল মানে নীতি নির্ধারক হিসেবে, আপনি রাজনীতিতে যুক্ত হয়েছেন, আপনি অ্যাথলেট ছিলেন, ফুটবলার ছিলেন, সেই গল্প হয়তো শুনবো এক ফাঁকে, কিন্তু আপনি দীর্ঘ সময় সংসদে প্রতিনিধিত্ব করেছেন আপনার অঞ্চলের, আপনি মন্ত্রিত্ব করেছেন সফলভাবে, তো দেশ গড়ার সুযোগ তো আপনিও পেয়েছিলেন ব্যক্তিগতভাবে, আপনার দলভাবে। সেই সময় মানে যে অপূর্ণতার কথা বলেন, সেটি কি পূর্ণ করা সম্ভব হয়েছিল কিছুটা হলেও? বাংলাদেশের অনেকগুলো সরকার ক্ষমতায় এসেছে। আমি নিজেও প্রথমে ভাবিনি কোনোদিন রাজনীতি করব। সেনাবাহিনী থেকে বের হওয়ার পর 10 বছর ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেছি। অবশেষে এক সময় রাজনীতিতে গেলাম। আমার এলাকাবাসী খুবই উদার, তারা আমাকে 6 বার জাতীয় সংসদে পাঠিয়েছে, 2 বার সরকারের মন্ত্রিত্ব লাভ করেছি। আমরা সীমিত পর্যায়ে আমাদের যেমন সংসদ সদস্যের কতটুকুই বা ক্ষমতা, চেষ্টা করেছি এলাকায় উন্নয়ন কাজ করার জন্যে, এবং মন্ত্রী হিসেবেও আমার মন্ত্রণালয় যেটুকু ছিল সেখানে সৎভাবে কাজ করার চেষ্টা করেছি। কিন্তু 72 থেকে 75 পর্যন্ত একটা দুঃসময় ছিল, যেখানে নানান ধরনের স্বজনপ্রীতি, দুর্নীতি ইত্যাদি সমাজ দেহে প্রবেশ করেছে এবং অবশেষে গণতন্ত্র ধ্বংস করা হয়েছে। এবং পরবর্তীকালে কিছু সময় গেছে সামরিক শাসনের অধীনে ভোট রিগিং, এরশাদের আমলে তো কোনো ভোট হয়নি, জোর করে এগুলো চলতো। এবং সবশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি চেষ্টা করেছেন, বাট তার রাষ্ট্র ক্ষমতায় মাত্র 3 বছর তিনি ছিলেন, যথেষ্ট সময় তিনি পাননি। কিন্তু তিনি সততা এবং দেশপ্রেমের একটা উদাহরণ রেখে গিয়েছেন। স্বজনপ্রীতি তাকে স্পর্শ করেনি, দুর্নীতি তাকে স্পর্শ করেনি। তিনি বেঁচে থাকলে হয়তো অন্য ধরনের একটা বাংলাদেশ আমরা পেতাম। কিন্তু তার মৃত্যুর পর যে একজন সামরিক শাসক এলেন, তিনি কেবলমাত্র ভোট রিগিং করেননি, দুর্নীতিকে নূতন মাত্রা তিনি দিয়েছেন। তারপরে আরও যেসব কথা টেলিভিশনে বলা যায় না, ফ্যামিলি শো, সেই ধরনের তার চারিত্রিক অনেক দোষ ছিল। নানা কারণে বাংলাদেশের জনগণের যে মুক্তিযুদ্ধের চেতনা বলে জিনিসটা রাষ্ট্রে যারা শাসন করেছে তারা মোটেই ধারণ করেনি। এবং সবশেষে এই যে 16 বছর শেখ হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম, এটি তো অকল্পনীয়। প্রধানমন্ত্রী যদি বলেন তার পিয়ন 400 টাকা চুরি করে, 400 কোটি টাকা চুরি করেছে, তিনি হেলিকপ্টারে চড়েন, তো কীভাবে দুর্নীতির কীভাবে জাতীয়করণ করা হয়েছে। এবং এই যে শত শত কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশের দরিদ্র মানুষের টাকা, রাষ্ট্রীয় কোষাগারের টাকা বিদেশে যে মানি লন্ডারিং করে পাঠিয়ে দেওয়া হলো। তারপরে ভোটের নামে বিনা ভোটেই একটা দল মেজরিটি পাই যায়, 154 জন 14 সালে তারা ইতিমধ্যেই ভোট হওয়ার আগেই মেজরিটি পেল। এমনভাবে বিরোধী দলকে দমন করা হয়েছে, এমনভাবে গণতন্ত্রকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে যে গণতন্ত্রের লেশমাত্রও ছিল না। এই দেশে যে একটা স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি থাকবে সেটি ছিল না। আরেকটি জিনিস আগে কখনো আমরা দেখি নাই, পাকিস্তানি আমলেও দেখি নাই, গুম, খুন এবং হত্যা। আচ্ছা, বিরোধী দলকে যে গুম করতে হবে, কত মায়ের কোল যে খালি করেছে এই র্যাব এবং অন্যান্য বাহিনী এবং আওয়ামী লীগের নেতাদের নির্দেশে, কেউ কেউ বলে প্রধানমন্ত্রীর নির্দেশে, কেউ কেউ বলে আরও নিচের থেকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু মোট কথা হলো যে বহু মানুষ জীবন দিয়েছে কেবলমাত্র সরকারের সমালোচনা করার জন্য। একজন যদি কবিতাতে, আমি এক মহিলাকে জানি, তিনি একটি কবিতায় তিনি আকারে ইঙ্গিতে বলেছেন যে সরকার দুর্নীতিতে জড়িত বা তারা ফ্যাসিস্ট টাইপের, আকারে ইঙ্গিতে বলেছে। রাত 2টার সময় তাকে গ্রেফতার করে নিয়ে গেছে, একজন মহিলাকে, কলেজের অধ্যাপক। এইভাবে যে সাধারণ মানুষ যেই অসন্তুষ্ট, মতবাদ প্রকাশ করতে পারেনি, বাক স্বাধীনতা ছিল না, সমাবেশের স্বাধীনতা ছিল না, কেবল লুটপাট চুরির স্বাধীনতা ছিল।
এবং মুক্তিযুদ্ধের চেতনাকে পরিপূর্ণভাবে ধ্বংস করেছে এই যে সর্বশেষ শেখ হাসিনার সরকার এবং এই ফ্যাসিস্ট রেজিম। বাংলাদেশ কেউ কল্পনাও করতে পারেনি এত বড় দুর্নীতি, এবং এইভাবে মানুষ খুন হবে, এইভাবে জনগণ হারিয়ে যাবে। হাজার হাজার টেলিভিশনে যখন আমরা দেখি যে ইউটিউবে যে সন্তানহারা মায়ের কান্না বা স্বামীহারা স্ত্রী যেভাবে বলে, চোখের পানি রাখা যায় না, কল্পনা করা যায় না। এই যে জুলাই আগস্টে 1 মাসেরও কম সময়ে 1,500 লোককে গুলি করে হত্যা করা হয়েছে। টেলিভিশনে আমরা দেখছি গুলি করছে, পড়ে যাচ্ছে, এপিসির থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে ছাত্রকে, মহিলাদের উপরে আক্রমণ করছে একটি পেটোয়া ছাত্র বাহিনী। এগুলো কি 71-এর চেতনা? কিন্তু কিভাবে হলো এই অবস্থা? না, নিশ্চয়ই সেটির ফলাফলই তো জুলাই আগস্টের পরে। এবারের বিজয় দিবসটি অন্য বিজয় দিবসের সাথে কি পার্থক্য রাখে সেটি নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো বিস্তারিত। তার আগে আপনি যেহেতু নিজে সামরিক অফিসার হিসেবে সাধারণ মানুষ এবং সামরিক বাহিনী সকলকে নিয়ে যুদ্ধ করেছেন, তারপরে আপনি একসময় রাজনীতিতে এসেছেন, মানে এই দেশ গড়ার ক্ষেত্রে আমরা সাধারণ মানুষ তো রাজনীতিবিদদের দিকেই তাকিয়ে থাকি, তাদের ভূমিকা আপনি কত দেখেন? আপনি বলছিলেন যে মানে যে ঘাটতি, যে অপূর্ণতা, যে দুর্নীতি অপশাসন চলেছে, তার বাইরেও তো আসলে মানে সাধারণ মানুষের আশাকে এখনো রাখার সুযোগ রয়েছে রাজনীতিবিদদের উপরে, সেই জায়গাটি একটু জানতে চাই। দেশের বর্তমান যে অবস্থা কিংবা দুরবস্থা, এর জন্য অবশ্যই রাজনীতিবিদরা দায়ী। রাজনীতিবিদদের, দেশের 1 নম্বর ব্যক্তি যখন ভালো থাকে বাকি সবাই ভালো থাকে, বাকি সবাই একটা অর্ডারের মধ্যে, শৃঙ্খলার মধ্যে থাকে। 1 নম্বর ব্যক্তি যখন দুর্নীতিপরায়ণ হবে তখন একেবারে সর্বশেষ যে ব্যক্তি পিয়ন চাপরাশি, তাদেরও কোটি কোটি টাকা থাকবে, যেটা আমরা দেখতে পেয়েছি। তবে মনে হচ্ছে যে দীর্ঘদিন পরে আরেকটি জিনিস হচ্ছে যে শুধুমাত্র যে রাজনৈতিক দলকে ব্যবহার করেছেন আগের ফ্যাসিস্ট রেজিম সেটি নয়, আমাদের যে মিডিয়া তারা যেভাবে তৈলমুদ্রণ করেছে। শেখ হাসিনা বিদেশ থেকে আসার পরে যে সাংবাদিক সম্মেলনটা করতেন, সেখানে যেসব প্রশ্ন করে পুরনো সিনিয়র মিডিয়া কর্মীরা, এতে দেখে লজ্জিত হওয়া ছাড়া অন্য কিছু করার নেই। এইভাবে তৈলমুদ্রণ বাংলাদেশের ন্যাশনাল টিভিতে আমরা দেখছি। এবং শুধু এই গেল মিডিয়া, বিচার বিভাগ সম্পূর্ণভাবে দলীয়করণ করা হয়েছে, এবং অন্যান্য পুলিশ বাহিনী তো একটা খুনি বাহিনীতে পরিণত হয়েছে। সমাজের প্রত্যেকটি ইনস্টিটিউশনকে বিগত সরকার, পতিত সরকার ধ্বংস করে দিয়ে গেছে। তবে এখন একটা সুযোগ আমরা পেয়েছি, এবং এই সুযোগ এখন হলো প্রথমত আমরা যারা রাজনীতি করি আমাদের শিক্ষা নিতে হবে। এই ফ্যাসিস্ট রেজিমের পতন থেকে আমরা যেন আর এরকম ফ্যাসিস্ট রেজিম ভবিষ্যতে জন্ম না দেই। আমরা আমাদের মধ্যে যেন দেশপ্রেম থাকে, আমরা যেন সৎ থাকি, আমরা যেন এই মানি লন্ডারিং না করি, এবং দেশে গণতন্ত্রকে যেন অব্যাহত গতিতে চলতে দেই। এই শিক্ষা আগে আমাদের ধারণ করতে হবে। তখন জনগণের তো কোনো দোষ নেই। তাদের উপরে একটা যদি দানবীয় শক্তি রাইফেল নিয়ে দাঁড়িয়ে থাকে আর এইভাবে নির্দেশ দেয় এবং এইভাবে ভোট রিগিং করে, জনগণ তাদের ভোট কেন্দ্রে যেতেই পারে না, এটার জন্য তো জনগণের দোষ না। সুতরাং এর জন্য প্রধানত দায়ী এই রাজনৈতিক নেতৃবৃন্দ। তাদের উপরে দায়িত্ব দেশ পরিচালনা করা, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া। মানে আমরা নিশ্চয়ই 2024-এর পরে নতুন একটি বাংলাদেশ, সংস্কারের একটি দেশ, আমরা সেই স্বপ্ন দেখছি। তরুণদের সামনে রেখে আমরা এখন পুরো দেশ এবং জাতি দেখছে। তাদের জন্য আপনার নিশ্চয়ই কিছু বলার রয়েছে। এবারের বিজয় দিবসকে আপনি একটু নিশ্চয়ই নতুনভাবে দেখেন, সেগুলো নিয়ে কথা বলবো আর একটি বিরতির পরে ফিরে এসে আমরা আজকের রাজকাহনে বিজয় দিবসে কথা বলছি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সাথে। নিশ্চয়ই সাথে পাবো আপনাদের। জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, এই বীর মুক্তিযোদ্ধাকে আজকে আমরা জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনের বিজয় দিবসের যে বিশেষ অনুষ্ঠান সেখানে পেয়েছি। বিজয়ের বাংলাদেশ, বাংলাদেশের বিজয়, এই শিরোনামে কথা বলছি, কিন্তু আসলে আমাদের আলোচনায় মুক্তিযুদ্ধ, বর্তমান বাংলাদেশ, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ঘুরে ফিরে আসছে। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনি তো অ্যাথলেট কিংবা ক্রীড়াবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতেন। ফিফার চোখে আপনি বাংলাদেশের অন্যতম সেরা ফুটবলার। ফিফা আপনাকে দীর্ঘদিন এই দায়িত্ব দিয়েছে এখানকার ফুটবল ফেডারেশনের। সব কিছু মিলিয়ে আপনার এই যে জীবনের বিভিন্ন সেক্টরে কাজ করার, আপনি কোনটাকে কিভাবে দেখেন? একটু ব্যক্তিগত প্রশ্নই করুন। আমার জীবনে মোটামুটি 3টা ভাগ আছে। প্রথম দিকে আমি খেলোয়াড় হিসাবে, পরবর্তীকালে সামরিক বাহিনীর সদস্য হিসাবে, এবং শেষ পর্যায়ে এসে রাজনীতিবিদ হিসাবে। এই 3টি পর্যায়ের মধ্যে আমি সবচাইতে উপভোগ করেছি আমার সৈনিক জীবনের দিনগুলো, বিশেষ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ফলে। মুক্তিযুদ্ধের পর আমাকেও হতাশা গ্রাস করে, কারণ বুঝতে পারলাম যে জন্য আমরা যুদ্ধ করেছি সেটি বোধহয় বিফলেই গেল। কিন্তু এই 2024-এ এসে
জুলাই আগস্টে ছাত্রদের মধ্যে যে অনুপ্রেরণা এবং ছাত্রদের যে বীরত্ব ব্যঞ্জক রাজপথের যে সংগ্রাম, সেটি দেখে আমি অভিভূত হয়েছি। আমার দল বিএনপি 16 বছর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করেছে, কিন্তু শক্ত হাতে ফ্যাসিস্ট রেজিম সেটিকে দমন করেছে। কিন্তু জুলাই আগস্টে দেখলাম যে হাজার হাজার তরুণ ছাত্র যুবক, এমনকি তাদের পিতামাতারাও রাজপথে নেমে এসেছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, ভোটাধিকার অর্জনের জন্যে, বৈষম্যবিহীন একটি দেশ গড়ার জন্যে। 71-এ যুদ্ধ করেছিলাম, আমার সাথে 500 ছাত্র ছিল, তাদেরকে ট্রেনিং দিয়েছি, অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে, পাক বাহিনীর বিরুদ্ধে বীর দর্পে তারা লড়াই করেছে। কিন্তু এবারে যে ছাত্ররা ছিল তারা তো নিরস্ত্র। এই নিরস্ত্র ছাত্ররা তাদের পিতামাতাকে সাথে নিয়ে, ভাই বন্ধু বান্ধবকে সাথে নিয়ে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে এবং হেলিকপ্টার গানশিপ থেকে গুলি করা হচ্ছে, তাদের কোনো নড়াচড়া নাই তাদের মধ্যে। ওই যে একটা বিখ্যাত উক্তি, এখন এক সোলজার একজনকে গুলি করে বলে, তার রিপোর্ট করছে যে একজনকে গুলি করে একজন পড়ে গিয়েছে, বাকিরা নড়ে না। এই যে সাহস দেখিয়েছে, পৃথিবীর কোথাও এই ধরনের সাহসী যুবক আমরা দেখিনি, যেখানে হঠাৎ করে মেশিন গান বা রাইফেলের গুলি বর্ষণ করা হয়, সাথে সাথে মানুষ দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এদের দেশপ্রেম, এদের গণতন্ত্র প্রেম এবং বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ এবং দেশকে এত তারা ভালোবাসে, তারা একটা গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায়। এই যে ছাত্ররা, তাদের সেই সংগ্রামের দৃশ্য দেখে আমি অভিভূত হয়ে গিয়েছি এবং নিজকে অত্যন্ত গৌরবান্বিত মনে করি যে আমি বাংলাদেশে, আমার দেশে একজন আবু সাইদ জন্ম নিয়েছে, যে 2 হাত প্রসারিত করে বুলেটের সামনে দাঁড়াতে পেরেছে। সুতরাং আমাদের এইটাই হলো আমাদের সবচেয়ে বড় অ্যাসেট। এই যে এখন প্রতিবেশী রাষ্ট্র আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে, পতিত স্বৈরাচার গিয়ে দেশকে কীভাবে আনস্টেবল করবে তার রূপরেখা বর্ণনা করছে, তার ইচ্ছা আবারও সেই আগের মতো মানি লন্ডারিং করবে, গুম খুন আবার করবে, আবার ভাই ভাতিজা বোন ভাগ্নেকে নিয়ে আবার গণভবনে প্রবেশ করবে। সেটি আর কোনোদিন সম্ভব হবে না, যেহেতু আমাদের এই লড়াকু ছাত্র সমাজ আছে। আপনি এই স্পিরিটটাকে আমি ওয়েলকাম করি এবং এটাই আমাদের ভবিষ্যৎ। এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেউ ধ্বংস করার জন্য চেষ্টা করে, আমরা জনগণ সবাই মিলে এটিকে প্রতিরোধ করব। এবং আমি বলেছি যে আমাদের যে যুবক শ্রেণী, ছাত্র সমাজ, তাদেরকে কম্পালসারি মিলিটারি ট্রেনিং দিতে হবে, যাতে করে তারা অস্ত্র চালাতে জানে। যদি প্রয়োজন হয়, বিশ্বের আগামী দিনে বেশ কয়েকজন রাষ্ট্রনায়ক আছেন, তারা পৃথিবীতে অনেক ক্ষতি করে গিয়েছেন। যেমন ইরাক এবং লিবিয়া দুটি দেশকে ধ্বংস করেছেন জর্জ বুশ, তেমনি এখন যুদ্ধ চলছে ইউক্রেনে। এখানে একইভাবে বাংলাদেশকেও কোনো গ্লোবাল কনস্পিরেসির ফলে আমাদেরকেও সাফার হতে পারে। সুতরাং আমরা লড়াই করতে চাই। 71 সালে যেই যুদ্ধ আমরা শুরু করেছি, আবার এই এত বছর পর, 53 বছর পর, এই যে ছাত্র সমাজ, সাধারণ মানুষ আবার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করেছে, এই লড়াই অব্যাহত থাকুক। আমরা বীরের জাতি। সুতরাং সারা পৃথিবীতে এই যে জুলাই আগস্টের যে বিপ্লব, এই যে সাহসিকতা, সারা বিশ্বে বাঙালিদের মর্যাদা বৃদ্ধি করেছে। আমরা চাই এইভাবেই, যেই স্বপ্ন আমরা 1971-এ দেখেছি দেশ গড়ার, পরবর্তী প্রজন্ম যেন সেই 71 এবং এই যে জুলাই বিপ্লবের কথা স্মরণ করে তারা যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে পারে, সেজন্য আমরা লড়াই করব। আমরা দেশবাসীর কাছ থেকে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি, এটাই আজকের চাওয়া। নিশ্চয়ই আপনি স্বপ্ন দেখেছিলেন 71-এ, সেই স্বপ্নে অন্য যুবকদেরকে অনুপ্রাণিত করেছিলেন, বিজয় ছিনিয়ে এনেছেন। প্রায় আলোচনার শেষ দিকে, আর 2-3 মিনিট হয়তো আমরা আলোচনা করার সুযোগ পাবো। তরুণদের হাতে বাংলাদেশের ভবিষ্যৎকে আপনি কিভাবে দেখছেন? আপনি দীর্ঘ সময় রাজনীতিতে কাটিয়েছেন, রাজনীতির উত্থান পতন, ভেতর বাইরের অনেক কিছু আপনি জানেন। এখন তরুণরা একসময় রাজনীতি বিমুখ ছিলেন, এখন তারা রাষ্ট্র ক্ষমতায় রাজনীতিতে আসছেন, যুক্ত হচ্ছেন, হয়তো বিভিন্ন নামে, বিভিন্ন দলে। সেই যে ঐক্যের কথা এখন আমরা শুনছি বর্তমান প্রেক্ষাপটে, সেই ঐক্যের দেশকে আমরা দেখব কিনা, সেই জায়গাটিতে আমরা পৌঁছাতে পারবো কিনা তাদের দেখানো পথে? অবশ্যই আমরা দেখব। যখনই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বা দেশের সমৃদ্ধি হুমকির সম্মুখীন হবে, তখন এই তরুণরাই হবে আমাদের রক্ষা কবচ। এবং এই ধরনের একটি সাহসী তরুণ সমাজে আমাদের আছে, যারা বাংলাদেশকে ট্র্যাকে রাখবে, ট্র্যাকচ্যুত হতে, লেট লাইনে ট্র্যাকের থেকে পড়ে যেতে দেবে না। সেটার জন্য কি বাড়তি কোনো কিছু দরকার রয়েছে? মানে ধরুন যে একটি আবেগের ফলে আমরা, এর জন্য দরকার সঠিক নেতৃত্ব। ছাত্র সমাজ আবেগপ্রবণ, তাদের জন্য একজন সঠিক নেতা থাকে। সেই জন্য এখন বর্তমানে ছাত্র সমাজ যেভাবে আছে, এখন যেমন আমরা গণতন্ত্র চাই, ছাত্র সমাজের চাওয়া পাওয়াটা পরিষ্কার নয়। এখন যে তত্ত্বাবধায়ক সরকার, প্রফেসর ইউনূস অত্যন্ত গুণী মানুষ, তাকে আমরা রাজনৈতিক দল সকলেই সমর্থন দিয়েছি, ভবিষ্যতেও দেব। কিন্তু যেসব সংস্কার তিনি করতে চান, এগুলো জনগণের
ইচ্ছার বাইরে তো হবে না, জনগণই সংস্কার করবে তাদের প্রতিনিধিদের মাধ্যমে। সেজন্য একটি সুষ্ঠু নির্বাচন দরকার। এখন দেখা যাচ্ছে নির্বাচনের কথা বলাতেই বোধহয় একটু অপরাধে সামিল বলে কিছু কিছু উপদেষ্টা মনে করেন, কিন্তু গণতন্ত্র ছাড়া তো দেশ এগোবে না। এবং আগের রাজনীতিকদের অনেক ব্যর্থতা আছে, ভবিষ্যতে এই ব্যর্থতা থাকবে না। কারণ আমাদের সামনে একটা উদাহরণ রয়েছে এই জুলাই আগস্ট বিপ্লবে। আগামী দিনে যারা জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় যাবে, কেউ এইভাবে মানি লন্ডারিং করবে না, এইভাবে গুম খুন করবে না, করলে তাদের কপালেও এই শেখ হাসিনা বা আওয়ামী লীগের যে ভাগ্য নির্ধারিত হয়েছে তাদের জন্য সেই ধরনের পরিণতি অপেক্ষা করে আছে। এটার থেকে আমরা সবাই শিক্ষা নেব, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং আগামী দিনগুলো বাংলাদেশের জন্য সুখের দিন হবে, ভালো দিন হবে, সমৃদ্ধির বাংলাদেশের আমরা নিশ্চয়ই দেখতে পাবো। আপনি যে নেতৃত্বের কথা বলেন খুব শেষ দিকে চলেছে, সেই নেতৃত্বের জায়গাটিও নিশ্চয়ই আমরা আরো নতুন করে গড়ে উঠতে দেখব। সেই জায়গায় আসলে আপনারা যারা নিশ্চয়ই আগামীতে যে নির্বাচন একটা সুষ্ঠু ফেয়ার ইলেকশন যদি হয়, তাহলে বর্তমান বিদ্যমান রাজনৈতিক দল যে রাষ্ট্র ক্ষমতায় যাবে তার কোনো গ্যারান্টি তো নাই। নতুন কোনো দল আসতে পারে, নতুন কোনো ব্যক্তি আসতে পারে, এলাকাবাসী মনে করতে পারে যে এদেরকে তো অনেক দেখলাম, অন্য কাউকে দেখি। সুতরাং এনিথিং ক্যান হ্যাপেন। সেই জায়গায় রাজনৈতিক দলকেও নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে, অপকর্ম করা যাবে না, এবং গণতন্ত্রকে সবার উপরে স্থান দিতে হবে, এবং দেশের স্বার্থকেই সমুন্নত রাখতে হবে। দলের চেয়ে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই কথাটা প্রত্যেকটি রাজনৈতিক দলকে মনে রাখতে হবে। এবং আমি মনে করি সাধারণ মানুষের মনে একটা ভীতি আছে, রাজনীতিতে অতীত তো বেশি ভালো না, কিন্তু আগামীতে ভালো হবে, এই নিশ্চয়তা আমি দিতে পারি। আমরা শিক্ষা নেব সবাই এই আগস্ট বিপ্লব থেকে। আগামী দিনগুলোতে যেহেতু আগে গত 15 বছর সুষ্ঠু নির্বাচন হয়নি, সেই জন্য জনগণ তাদের প্রতিনিধি বেছে নিতে পারেনি। আগামী নির্বাচনগুলো নিশ্চয়ই সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। সেই সুযোগটা তারা নিশ্চয়ই পাবে, এবং দেশ বড় নিশ্চয়ই সবার মনের মধ্যে সেই বিষয়টি কাজ করবে। অনেক অনেক ধন্যবাদ জানাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম আমাদেরকে সময় দেওয়ার জন্য, এমন মহান বিজয় দিবসে মহান বিজয়ের স্মৃতিকে আবারও ফিরিয়ে আনার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ জানাবার জন্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সাথে মহান বিজয় দিবসে বিজয়ের বাংলাদেশ, বাংলাদেশের বিজয়, এই শিরোনামে আজকের মতো বিদায় নিচ্ছি। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে ফিরবো আগামী দিন রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। থাকুন জিবিসি নিউজের সাথে।